এই 40টা এমসিকিউ জোন তুমি যদি খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা 80% প্লাস এমসিকিউ এর মধ্যে থেকে কমন পাবা। সুপ্রিয় এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসির বায়োলজি বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ জোন নিয়ে কথা বলবো। যেই 40টা এমসিকিউ জোন তুমি যদি খুব ভালো মতো পড়ো, ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা 80% প্লাস এমসিকিউ এর মধ্যে থেকে কমন পাবা। এবং এই জোনগুলো প্রথমে আমি ভাবছিলাম তোমাদেরকে পিডিএফ হিসেবে দিব, পরবর্তীতে মনে হয়েছে যে শুধুমাত্র পিডিএফ দেওয়ার মাধ্যমে তোমরা আসলে বুঝতে পারবে না যে কেমন এমসিকিউ আসতে পারে, কারণ এমসিকিউ অনেক সময় অনেক ঘুরায় পেঁচায় আসে। সো আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও বানাই, যার মাধ্যমে তোমরা এটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা, এবং এই টপিকগুলো যদি তোমরা পড়ে যাও, ইনশাল্লাহ এসএসসি পরীক্ষায় তোমরা 80% এমসিকিউ কমন পাবা। এবং চেষ্টা করবে আমি যে টপিকগুলো বলবো এগুলো একটু মাথায় গেঁথে নিতে, এবং পরবর্তীতে যখন তুমি রিডিং পড়বা বই, তখন ওই টপিকগুলোর উপর একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে পড়তে। তাহলে ইনশাল্লাহ তোমরা একটা সেরা রিভিশন দিতে পারবে এবং এসএসসি তো ভালো করতে পারবা। চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের ভিডিওটা। প্রথমে যে অধ্যায়টা আসে সেটা হচ্ছে ভাই জীবন পাঠ। এই অধ্যায়ে 5টা জিনিস গুরুত্বপূর্ণ সব থেকে। আমার সামনে একটা নোট আছে, যে নোটটা দেখার মাধ্যমে আমি তোমাদের সাথে এই জিনিসগুলো ডিসকাস করব, কারণ আমি 40টা টপিক লিখে রাখছি সুন্দর মতো। প্রথম টপিকটা হচ্ছে ভাই আমাদের যেই জীবন পাঠ অধ্যায় আছে, এই অধ্যায়ের জীববিজ্ঞানের ভৌত এবং ফলিত শাখা। নিচের কোনটি ভৌত শাখা নয়, নিচের কোনটি ফলিত শাখা, এই ধরনের এমসিকিউ প্রতি বছর এসে থাকে। সো একটু চেষ্টা করবো এটা ভালো করে পড়তে, এখান থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ আসলেও আসতে পারে। দ্বিতীয় হচ্ছে 5টা কিংডম আছে মার্গিউলিস হুইটেকারের। এই 5টা কিংডমের প্রতিটা কিংডমের ইউনিক বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়বা। যেমন এমন কোনো বৈশিষ্ট্য আছে যেটা শুধুমাত্র ওই কিংডমে আছে, অন্য কোনো কিংডমে নাই, ঠিক আছে? সেই বৈশিষ্ট্যটা ভালো করে পড়বা। যেমন প্লান্টটিতে নিউক্লিয়াস আছে, এটা অন্য কোনো কিংডমের মধ্যে নাই, ঠিক আছে? সো এইগুলো একটু ভালো করে পড়বা, স্পেশাল ইউনিক ফিচারগুলো অ্যান্ড এক্সাম্পল, যে এই কিংডমের আন্ডারে কোন কোন জীব আছে তার এক্সাম্পল। 3 নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাসের যে 7টা ধাপ আছে, আমি শর্টকাটে বলি কেপিক অফ জিএস: কিংডম, পিতে ফাইলাম, সিতে ক্লাস, ওতে অর্ডার, এফে ফ্যামিলি, জিতে জেনাস, এসে স্পেসিস। সো এই 7টা যে ধাপ, এই ধাপগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন হোমোস্যাপিয়েন্স, এখানে কোন কোন ধাপগুলো মিলে আসলে সাইন্টিফিক নেমটা গঠন হয়েছে, এরকম টাইপের বিভিন্ন প্রশ্ন আসতে পারে। সো এটা একটু ভালো করে দেখবা। এরপর দেখো দ্বিপদ নামকরণের পদ্ধতি বা রুলস আছে। এখানে নিচের কোনটি দ্বিপদ নামকরণের পদ্ধতি নয়, বা নিচের কোনটি দ্বিপদ নামকরণের পদ্ধতির মধ্যে পড়ে। সো এখানে দেখা যায় 3টা পদ্ধতি থেকে দেয়, একটা বাইরে থেকে দেয়। সো এইরকম জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবো। তারপরে আসো সাইন্টিফিক নেম। এখানে ভাই আমাদের যতগুলো জাতীয় জিনিস আছে এগুলোর সাইন্টিফিক নেম ভালো করে পড়বো। যেমন জাতীয় মাছ, জাতীয় পশু, জাতীয় পাখি, ঠিক আছে, জাতীয় ফল, জাতীয় গাছ, এই জিনিসগুলোর নাম একটু ভালো করে পড়বা। এর পাশাপাশি মানুষের বৈজ্ঞানিক নাম তো সবাই জানো, ধানেরটাও সবাই জানো, অরাইজা সার্টিফাই, এটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রথম থেকে তোমরা মুখস্থ করো, সেটাও তোমরা জানো। তোমরা জানো না বাট পরীক্ষায় আসতে পারে, এরকম কিছু ইম্পর্টেন্ট সাইন্টিফিক নেম আছে। যেমন একটা হচ্ছে জবার সাইন্টিফিক নেম, পরীক্ষায় আসে, কারণ জবা নিয়ে তোমাদের 10 অধ্যায়ে আলোচনা করা আছে। সো এখানে কিন্তু জবার সাইন্টিফিক নেমটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে জবার পাশাপাশি কলেরার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু, এগুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, আরশোলাটা অনেকেই জানো, কারণ এই নামের সাথে আমেরিকানা আছে। সো আমরা ছোটোবেলায় মজা করে পড়তাম, এটা অনেকেই জানো। অ্যাপিস ইন্ডিকাটা হচ্ছে মৌমাছির, এটাও দেখে রাখতে পারো। সো এই হচ্ছে মোটা দাগে প্রথম অধ্যায়ের আসা এমসিকিউ জোনগুলো। এবার চলো দ্বিতীয় অধ্যায়ে যাই। দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই সকল কোষীয় অঙ্গাণুগুলো ভালো করে পড়বে, এই কোষীয় অঙ্গাণুগুলোর কাজ, এর গঠনগুলো ভালো করে পড়বে। এর মধ্যে স্পেশাল গুরুত্ব দিবা কী আমি বলি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই দুইটার চিত্রসহ কাজ বর্ণনা। হ্যাঁ, খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য পরীক্ষায় আসতে পারে। ওকে, এবার আসো পরবর্তীতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, গোলজি বডি, সেন্ট্রিওল, এইগুলার গঠনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কাজগুলা। সো কোনটার কী কাজ, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্পেসিফিক কাজটা কী, গোলজি বডির স্পেসিফিক কাজটা কী, এগুলো একটু ভালো করে পড়বা ভাই, এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ আসবে। এরপর সেল মেমব্রেন আর সেল ওয়াল, এটার যে গাঠনিক পার্থক্য আছে, সেল মেমব্রেনের কয়টা স্তর আছে, সেল ওয়ালে হ্যাঁ কয়টা স্তর আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, কী দ্বারা গঠিত স্তরগুলা ইম্পর্টেন্ট। এরপরে আসো ঝিল্লিবিহীন ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে আরসিসি, রাইবোজোম, সাইটোস্কেলেটন, সেন্ট্রিওল। হ্যাঁ, ঝিল্লিবদ্ধ বাকিগুলা। সো এই নিচের কোনটা ঝিল্লিবদ্ধ, ঝিল্লিবদ্ধ না, এটা খুব ইম্পর্টেন্ট। ক্রোমোজোম, কোথায় সেন্ট্রোমিয়ার থাকে, কোথায় স্যাটেলাইট থাকে, ক্রোমোজোমের চিত্রটা, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এরপরে পরবর্তী একটা অংশ আছে এই অধ্যায়, সেটা হচ্ছে বিভিন্ন রকম টিস্যু নিয়ে আলোচনা করা। এই টিস্যুর মধ্যে থেকে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই টিস্যুগুলার বৈশিষ্ট্য কী কী, স্পেসিফিক কিছু ইউনিক ফিচার আছে যেটা খালি প্যারেনকাইমাতেই আছে, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নাই। এই ফিচারগুলা এবং এই কোষগুলার স্পেসিফিক কী কী কাজ আছে, এই কাজগুলা, পাশাপাশি এর অবস্থানটা একটা উদ্ভিদের মধ্যে কোথায়, এই 3টা জায়গা একটু ভালো করে দেখবা এই জায়গাগুলো থেকে, ঠিক আছে? এরপরে আসো জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমে কী কী কোষ থাকে, ফ্লোয়েমে কী কী কোষ থাকে, প্রতিটা কোষের আলাদা আলাদা কাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা এখান থেকে এমসিকিউ ইনশাল্লাহ একটা চলে আসবে। আর সবার শেষে আসো আবরণী টিস্যু। আবরণী টিস্যুর অনেকগুলো প্রকারভেদ আছে, প্রতিটা প্রকারভেদ এবং প্রতিটা প্রকারভেদের এক্সাম্পল, যে এই ধরনের আবরণী টিস্যু কোথায় থাকে,
এই জিনিসটা ইম্পর্টেন্ট। পাশাপাশি যোজক টিস্যু থেকে রক্তের টপিকটুকু বা তরল যোজক টিস্যুর যে টপিকটুকু, রক্ত লসিকা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং পেশি টিস্যুর যে প্রকারভেদ, এই টপিকটাও ইম্পর্টেন্ট। সো এই যে লাস্ট টিস্যু অংশ, অর্থাৎ মানুষের বা প্রাণীর টিস্যু নিয়ে যেইটুকু আমরা পড়লাম, এর মধ্যে থেকে হচ্ছে আবরণী, যোজক টিস্যু আর পেশি টিস্যুর প্রকারভেদ উইথ এক্সাম্পলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের পড়াশোনা। তৃতীয় অধ্যায় হচ্ছে ভাই কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে থেকে খুবই সিলেক্টিভ এমসিকিউ আসে। প্রথমত কোষ বিভাজনের 5টা ধাপ, এবং এইটার মধ্যে মেটাফেজ আর অ্যানাফেজ সবথেকে গুরুত্বপূর্ণ। সো এই 2টা ধাপ একটু ভালো করে দেখবা এমসিকিউ এর জন্য। স্পেশালি ওই যে VLJI থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই বেশি, কোনটা মেটাসেন্ট্রিক কোনটা সাবমেটাসেন্ট্রিক। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। নিচের কোনটি মিওসিসের কাজ নয়, নিচের কোনটি মাইটোসিসের কাজ। অনেকে উল্টাপাল্টা করে ফেলে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করবা ভাই, জনন কোষ তৈরি এই জায়গায় শুধু ভাই মিওসিসের কাজ, ঠিক আছে। বাট যদি বলে জাইগোট থেকে একটা পরিণত ভ্রূণে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটা কিন্তু ভাই আবার মাইটোসিসের কাজ। কারণ জাইগোট সংখ্যা বৃদ্ধি করে অনেকগুলো কোষ যখন একত্রিত হয়, তখনই কিন্তু একটা পরিণত ভ্রূণ তৈরি হয়। সো এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক কোশ্চেন উল্টাপাল্টা আসে। তোমরা আসলে ওই যে জনন বা প্রজনন সম্পর্কিত কথাবার্তা বলতে মিওসিস দাগায় দেয় অনেক সময়। সো এটা কিন্তু খেয়াল করবা। হ্যাঁ, আবার যে জনন মাতৃকোষ যেটা 2N, এখান থেকে কিন্তু মিওসিসের মাধ্যমে 4টা জনন কোষ তৈরি হয়। হ্যাঁ, সো এই জনন মাতৃকোষ অনেক সময় নিজেরা বিভাজিত হয় সংখ্যা বৃদ্ধি করার জন্য। তো জনন মাতৃকোষের বিভাজন, এটাও কিন্তু ভাই মাইটোসিস। শুধুমাত্র জনন কোষ উৎপাদন, ঠিক আছে, এক্ষেত্রে ভাই মিওসিস। তবে জনন মাতৃকোষ বা 2N যেটা, এটা যদি বিভাজিত হয়ে আবার জনন কোষ তৈরি করে, এটা আবার মিওসিস। সো জনন মাতৃকোষ নিজেরা সংখ্যা বৃদ্ধি করার সময় মাইটোসিস, ওখান থেকে যদি মিওসিস হওয়ার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি, ওটা হচ্ছে মিওসিস। তো এই জিনিসটা খেয়াল রাখবো ভাই। এরপর চলে আসো হচ্ছে জীবনী শক্তি অধ্যায়। এই অধ্যায় হচ্ছে এটিপির কাজ এবং ভূমিকা, খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং তারপরে চলে আসে সালোকসংশ্লেষণ। এর সালোকসংশ্লেষণ যে প্রক্রিয়াটা, পুরো প্রক্রিয়াটা, হ্যাঁ, আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায়, নিরপেক্ষ পর্যায়, এই যে জিনিসগুলো কে আবিষ্কার করেন, কোথায় কতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি প্রভাবক, কোনটা অভ্যন্তরীণ প্রভাবক, কোনটা বাহ্যিক প্রভাবক, এই প্রভাবকের জায়গাটা থেকে এমসিকিউ প্রতি বছর আসে। সো একটু ভালো করে দেখবো ভাই। এরপরে চলে আসো সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য এবং এটিপির হিসাব। সবাত শোষণে কী কী ঘটে, কতটুকু শক্তি উৎপন্ন হয়, এটিপি কোথায় উৎপন্ন হয়, কোথায় হয় না, অবাত শোষণে কী হয়, ঠিক আছে, কেন সবাত শোষণে বেশি এটিপি তৈরি হয়, কেন অবাত শোষণে কম এটিপি তৈরি হয়, এই জায়গাগুলো থেকে ভাই প্রশ্ন আসে। সো এই জায়গাটা অবশ্যই অনেক গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, এরপর চলে আসো সালোক সংশ্লেষণ এবং শ্বসনের কিছু গুরুত্ব আছে। শ্বসনের ফলে কী হয় ভাই, শক্তি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণের ফলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, যেই খাদ্য আবার প্রাণীর পর্যন্ত আসে প্যাসিভ ওয়েতে, উদ্ভিদের কাছ থেকে প্রথমে দেখা গেলো গরু খায়, গরুকে আমরা খাই। সো তোমরা জানো এগুলা। সো এই যে গুরুত্বগুলা, প্রতিটার গুরুত্বগুলো ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসগুলো একটু লক্ষ্য করবা। এবং শ্বসনের কী কী প্রভাবক, হ্যাঁ, বাহ্যিক অভ্যন্তরীণ প্রভাবকগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই অধ্যায় থেকে যদি আমি মোটা দাগে বলি, প্রভাবকগুলো শ্বসন এবং সালোকসংশ্লেষণ, এখান থেকে একটা এমসিকিউ ইনশাল্লাহ কমন পাবা। পাশাপাশি গুরুত্ব এবং সবাত শোষণ অবাত শোষণের পার্থক্য, C3 C4 সাইকেল যদি সম্পর্কে তোমাদের বইতে যতটুকু লেখা আছে এইগুলো একটু পড়বা। এই জায়গাগুলো থেকে মোটামুটি ইনশাল্লাহ এমসিকিউ আসবে। এরপর আসো ভাই, তোমাদের যে জীবের প্রজনন অধ্যায় আছে, এখানে তোমাদের খালি উদ্ভিদ প্রজননটুকু আছে, প্রাণীর প্রজননটুকু তোমাদের সিলেবাসে নাই। সো উদ্ভিদ প্রজননের মধ্যে ফুলের 5টা স্তবক এবং এদের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। এই জায়গাটা থেকে পুংস্তবক এবং স্ত্রীস্তবকে যা যা লাইন লেখা আছে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এই লাইনগুলোর মধ্যে থেকে খালি পুংস্তবক স্ত্রীস্তবক থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ আসবে পরীক্ষায়। সো এটা একটু ভালো করে দেখবো ভাই। তারপরে চলে আসো পরাগায়নের বিভিন্ন মাধ্যম এবং এক্সাম্পল, কোনটা বায়ু পরাগী, কোনটা পানি পরাগী, কোনটা প্রাণী পরাগী, এইগুলো একটু ভালো করে দেখবা। এবং এই যে পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে কিন্তু ভাই ফুলের শেপগুলো চেঞ্জ হয়। যেটা বায়ু পরাগী, হ্যাঁ, ওটার গর্ভমুণ্ড আঠালো হবে, কারণ বাতাসে পরাগরেণু ঘুরে বেড়াতে বেড়াতে সে অ্যাকসেপ্ট করে নিতে হবে তাকে, তাই না? তো তার তো একটু গর্ভমুণ্ড আঠালো হইতেই হবে, নাহলে তো সে অ্যাকসেপ্ট করতে পারবে না। সো এই যে বিভিন্ন রকম পরাগায়নের মাধ্যমের ভিত্তিতে উদ্ভিদের ফুলটাও যে বিভিন্ন রকমভাবে অভিযোজিত হয়েছে, এই বৈশিষ্ট্যগুলা পাশাপাশি এক্সাম্পল খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখান থেকে ইনশাল্লাহ একটা এমসিকিউ আসবে। তারপরে পরাগায়নের প্রকারভেদ, বিভিন্ন রকম পরাগায়ন আছে, দ্বিনিষেক, ঠিক আছে, নিষেক আছে, ফলের প্রকারভেদ, কোনটা অপ্রকৃত, কোনটা প্রকৃত, হ্যাঁ, এই জিনিসগুলো, কোনটা গুচ্ছ ফল, সরল ফল, যৌগিক ফল, এই টাইপের এমসিকিউ পরীক্ষায় আসতে দেখা যায়। সো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি পুং এবং স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি এবং বিকাশ, এটা ভাই সৃজনশীলের জন্য তো গুরুত্বপূর্ণ, তোমরা সবাই পড়ো আমি জানি। বাট যদি এমসিকিউর জন্য বলি, এর মধ্যে কোথায় কত ধরনের কোষ আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন কোনটা পরাগ কোষ, কোনটা নালিকা কোষ, কোথায় থেকে মেল গ্যামেটস তৈরি হয়। তারপর স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি এবং বিকাশের মধ্যে যদি বলি, কোনটা ভ্রূণপোষক টিস্যু, কোনটা জেনারেটিভ কোষ, কোনটা প্রতিপাদ কোষ, এই ধরনের টপিকগুলো সম্পর্কে এমসিকিউ খুব বেশি এসে থাকে। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো পরবর্তী অধ্যায়ে যদি যাই, ওই যে ডিএনএ আরএনএর অধ্যায়টা, এখানে হচ্ছে ডিএনএ এবং আরএনএর পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। ইউরাসিল হচ্ছে কোথায় থাকে, হ্যাঁ, থায়ামিন হচ্ছে কোথায় থাকে, এই টাইপের এমসিকিউগুলো খুব আসে।
আরএনএ কোথায় কোথায় থাকে দেখবা, কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ থাকে, আরএনএ ভাইরাস আছে কিছু কিছু, তোমাদের বইতে এক্সাম্পল দেওয়া আছে দুই তিনটা পড়বা, যদিও এইচএসসিতে আসলে অনেক এক্সাম্পল দেওয়া, আমি এখন বলা শুরু করলে অনেকগুলো বলে ফেলবো, তুমি জাস্ট বই 2-3টা মনে রাখলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিএনএ রাসায়নিক গঠন, ডিএনএটা কেমনে গঠিত হয়, এই যে একটা পূর্ণ, হ্যাঁ, একটা হেলিক্সের যে পূর্ণ তোমার হচ্ছে কি প্যাচ, সেই প্যাচের দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রম, তারপরে হচ্ছে এর মধ্যে কতটা হাইড্রোজেন বন্ধন থাকে, হ্যাঁ, একটা প্যাচের মধ্যে, তারপরে হচ্ছে মানে এই যে টাইপের ব্যাপারগুলো, ঠিক আছে। তারপরে এই যে এই মাথা থেকে এই মাথা মানে দুইটা হেলিক্সের যে মধ্যবর্তী দূরত্ব, এটা কত অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। সো এই ধরনের প্রশ্নগুলো প্রতিটি, হ্যাঁ, একটা থেকে আরেকটা তোমার হচ্ছে নিউক্লিওটাইডের দূরত্ব কত, টোটাল যদি তোমার হচ্ছে ওখানে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, ঠিক আছে, সো একটা থেকে আরেকটা 3.4 অ্যাংস্ট্রম। এই যে টার্মিনোলজিগুলো, এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট, এবং পরীক্ষা এরকম প্রশ্ন আসতে দেখা যায় যে একটা ঘূর্ণনে যদি এত দূরত্ব হয় তাহলে 20টা ঘূর্ণন হলে কতটুকু দৈর্ঘ্য হবে সেটার, হ্যাঁ। সো এই টাইপের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো যে জিন এর কিভাবে ফাংশন হয়, একটা জিন আসলে কেমনে আসে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে কোথায় যায়, রাইবোজোমে যায়, সেই রাইবোজোম প্রোটিন তৈরি করার মাধ্যমে জিনের এক্সপ্রেশন ঘটে। সো এই কনসেপ্টটা জানা আসলে খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে পরীক্ষায়। এবং তার পাশাপাশি একটা ডিএনএ কীভাবে প্রতিলিপন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, ঠিক আছে, যে ডিএনএ স্ট্র্যান্ডটা প্রথমে খুলে যায়, দেন এখান থেকে একটা তৈরি হয়, এখানে একটা তৈরি হয়, এই জিনিসটা ভাই ইম্পর্টেন্ট, একটা থেকে দুইটা ডিএনএ আসে এবং এখানে ডিএনএ পলিমারেজ এনজাইম কাজ করে, ওকে। এবং সবার লাস্টে চলে আসে ভাই পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর, যার মাধ্যমে খুব কম সময় ডিএনএর ফটোকপি তৈরি করা হয় অনেকগুলা, এর ফলে কোনো রোগ শনাক্তকরণ সহজেই করা যায়। এই ধরনের কিছু কনসেপ্ট তোমার বইতে আছে, জাস্ট একটু রিডিং দিবা। সব থেকে ইম্পর্টেন্ট যেই টপিকটা এই অধ্যায়ের, হ্যাঁ, সেটা হচ্ছে ভাই বংশগতীয় রোগ, যেমন আক্রান্ত বাবা সুস্থ মাতা বা আক্রান্ত বাবা বাহক মাতা বিয়ে করলে সন্তানদের মধ্যে কত পার্সেন্ট আক্রান্ত হবে, এখান থেকে একটা এমসিকিউ 100% ইনশাল্লাহ কমন, হ্যাঁ। এবং এই যে বংশগতীয় যে রোগগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে ওই যে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়ার যে প্রকারভেদ, এই প্রকারভেদ থেকে ভাই অনেক এমসিকিউ আসতে দেখা যায়। সো এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, একটু ভালো করে পড়বা। এর পাশাপাশি একদম লাস্টে যদি চলে আসো বিবর্তন, ডারউইনবাদ এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ। বিবর্তন কি, এই কনসেপ্টটা কীভাবে ডেভেলপ হলো, এই যে গল্প কাহিনী লেখা আছে একটু পড়বা, দুইটা জিনিস একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বিবর্তন কি, কাকে বলে, এর বৈশিষ্ট্য, ডারউইনবাদ কি, ডারউইন আসলে কি বলে গেছে, এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলতে আসলে কি বোঝায়, এই তিনটা জিনিস একটু বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবো ভাই। এরপরে চলে আসো ভাই লাস্টের অধ্যায়ে বাস্তুতন্ত্রে যতগুলো উপাদান আছে এবং এই উপাদানগুলোর একটার সাথে আরেকটার কী সম্পর্ক, কোন উপাদান কোনটার উপর নির্ভরশীল, কেন নির্ভরশীল, কীভাবে নির্ভরশীল, এই যে টপিকগুলো এখান থেকে এমসিকিউ অনেক সময় পেঁচায়, হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার যে উৎপাদক আছে, উৎপাদকের এক্সাম্পল কী কী, 3 শ্রেণীর খাদক আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, হ্যাঁ, সর্বোচ্চ স্তরের খাদক। সো এই যে স্তরের খাদকগুলো বিভিন্ন স্তরের, প্রথম স্তরে, দ্বিতীয় স্তর, তৃতীয়, এইগুলো একটু ভালো করে দেখবো ভাই, এবং এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, নিচের কোনটি প্রথম স্তরের খাদক, নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক নয়, এরকম টাইপের এমসিকিউ হরামাসে আসতে দেখা যায়। এরপর হচ্ছে খাদ্য শৃঙ্খল সঠিক নয় কোনটা, যেমন ওই যে মানুষকে বাঘ খেয়ে ফেললো, বাঘকে আরেকজন খেয়ে ফেললো, সো এখানে দেখবো অনেক সময় লেখা আছে যে ইঁদুর ঈগলকে খেয়ে ফেলতেছে, এরকম করে তীর চিহ্ন দেওয়া, সো এটা তো সঠিক না, তোমরা জানো। সো এরকম টাইপের এমসিকিউ আসতে পারে, সো এইগুলো একটু ভালো করে দেখবা। এবং লাস্টের দিকে যদি দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জোন, সেটা হচ্ছে মিউচুয়ালিজম, কমেন্সিলিজম, এগুলো হচ্ছে পজিটিভ যে ইন্টারেকশন একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর যেই মিথস্ক্রিয়া, হ্যাঁ, পজিটিভ মিথস্ক্রিয়া, ঋণাত্মক মিথস্ক্রিয়া আছে বা নেগেটিভ মিথস্ক্রিয়া আছে, কী কী, শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস, এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টার্মিনোলজিগুলো। এখন তুমি যদি বলো যে ভাই ফুল তো বললেন, সব কিছু তো বুঝলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো ভাই আমিও জানি মোটামুটি, আপনি আমাকে একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আসলে দাগাই দেন। তোমাদের জন্য আমি হচ্ছে এই যে যেই পিডিএফটা দেখে আমি এতক্ষণ তোমাদের সামনে কথা বললাম বা যেখানে আমি আসলে নোট করে রাখছি, এই নোটটা আমি তোমাদেরকে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিব। তোমরা ড্রাইভ লিঙ্কটা চেক করবা এবং চেক করার মধ্যে দেখবা কিছু কিছু মানে ওখানে টোটাল এরকম মানে 35টা মতো টপিক লেখা আছে, ঠিক আছে, 35টা টপিকের মধ্যে কিছু কিছু দেখবা হাইলাইটার দিয়ে দাগানো আছে নীল কালার দিয়ে, পয়েন্টের উপরে 1 2 3 4 এই পয়েন্টগুলোর উপরে। তো যেগুলো হাইলাইটার দিয়ে দাগানো ওইগুলো থেকে তুমি ধরে রাখতে পারো বাংলাদেশে টোটাল 9টা বোর্ড না, এই 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে ওগুলো থেকে প্রশ্ন আসবে। সো ওইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বাকিগুলো যে পড়বে না তা না, ওইগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ ওই টপিকটা থেকে মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে প্রশ্ন আসবে। কপাল যদি ভালো হয়, তুমি যদি যশোর বোর্ডে থাকো কমনও পড়ে যেতে পারে, তাই না। সো ওই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, বাকিগুলোও পড়বা, বাট ওইগুলোকে বেশি গুরুত্ব দিবা, কারণ ওইগুলো ফ্রিকুয়েন্টলি রিপিটেড কোশ্চেন, হ্যাঁ, খুবই সুন্দর মতো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে ভিডিওটা বানাইছি। সো তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো, এবং তোমরা সৃজনশীলেরও এরকম একটা গাইডলাইন ভিডিও চাও কিনা আমাকে জানিয়ে দিতে পারো, তাইলে আমি পুরো বায়োলজি বইয়ের 7টা অধ্যায় টোটাল 15টা সৃজনশীল আর হট ইম্পর্টেন্ট জোন নিয়ে আলোচনা করতে পারি এবং পিডিএফ দিয়ে দিতে পারি, যার মাধ্যমে ইনশাল্লাহ তোমরা সৃজনশীলও 100% কমন পাবা। তো কেমন লাগলো ভিডিওটা জানিয়ে দিতে পারো এবং আমাদের সাথে কমেন্টে জানাই দাও যে সৃজনশীলের ভিডিও তোমরা চাও কিনা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।